হ্যাঁ মোটামুটি ছোট। আচ্ছা, এতদিন আমরা যে ইয়েটা নিয়ে ইয়ার্ন প্রিপারেশন নিয়ে ডিসকাস করলাম সেটা কি ছিল? ওয়াইন্ডিং, তাই না? ওয়াইন্ডিংটা কি ছিল? ওয়াইন্ডিংটা ছিল এরকম যে তোমাদের একটা ধরো ইয়ার্ন প্যাকেজ আছে, সেই ইয়ার্ন প্যাকেজ থেকে আমি ইয়ার্নটাকে কি করলাম, আরেকটা লার্জার প্যাকেজে হচ্ছে কনভার্ট করলাম। এটা ছিল কি? ওয়াইন্ডিং। ওয়ার্পিং জিনিসটা কি আমি আগে সহজভাবে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে কতগুলা প্যাকেজকে একটা বিমে কনভার্ট করা। তোমরা হচ্ছে যখন ফাইনালে ইয়ে করবা, লুম মেশিনটা দেখবা, এখানে অনেকগুলা প্যাকেজ আছে না, এইগুলাকে একটা বড় বিমে ট্রান্সফার করা। তার মানে ওয়াইন্ডিংটা কি ছিল? ওয়াইন্ডিংটা ছিল হচ্ছে একটা প্যাকেজকে লার্জার প্যাকেজে কনভার্ট করা। এখন ওয়াইন্ডিং থেকে যে আমরা লার্জার প্যাকেজগুলো পাই, এরকম অনেকগুলা প্যাকেজকে আমরা কনভার্ট করব কিসে? একটা লার্জার বিমে। ওই যে বললাম যে লুমের ক্ষেত্রে তোমরা যখন যাবা তখন দেখবা যে লুমের সেটআপের ক্ষেত্রে শুরুই হয় তোমার উইভার্স বিম দিয়ে, ঠিক আছে? বিম জিনিসটা কিন্তু কি অনেক বড়, প্যাকেজ তো হচ্ছে ছোট, আর বিম জিনিসটা হচ্ছে কি অনেক বড়। এই যে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে যে আমরা ইয়ার্নগুলোকে কি করতেছি, একটা বিমে কনভার্ট করতেছি। তাহলে ওয়ার্পিং জিনিসটা কি? ওয়ার্পিং হচ্ছে বেসিক্যালি এটাও হচ্ছে ইয়ার্ন পেঁচানো, বা এটাকেও আমরা বলতে পারি হচ্ছে তোমার ওয়াইন্ডিংয়ের একটা পার্ট। মানে ওয়াইন্ডিং মানে কি? পেঁচানো না? ওয়ার্পিং জিনিসটাও হচ্ছে কি? পেঁচানো। তো ওয়ার্পিংটাকে আমরা বলি কি? Winding a part of total number of ends of a warp in full width onto a back beam from cone or cheese is known as warping. তো এখানে মিলে যে জিনিসটা বলছে যে কোন অথবা চিজ থেকে, কোন আর চিজ কোনটা? ওই যে ওয়াইন্ডিংয়ে আমরা লার্জার প্যাকেজ যেটা কনভার্ট করছিলাম সেটা হচ্ছে কোন অথবা চিজ। এই কোন অথবা চিজ থেকে আমরা কি করব? ওয়ার্পের ইয়ার্নগুলোকে ব্যাক বিমে যে ট্রান্সফার করব। ব্যাক বিম মানেই হচ্ছে তোমার ওয়ার্পার বিম। ব্যাক বিম বলা হয় কারণ এটা হচ্ছে আমাদের লুমের ব্যাক সাইডে থাকে আর কি। তো এই যে কনভার্ট করার যে প্রসেসটা সেটাই হচ্ছে কি? ওয়ার্পিং। এখন এখানে একটা টার্ম আছে যে টোটাল নাম্বার অফ এন্ডস। এন্ডস মানে কি বুঝো? এন্ডস মানে ধরো আমি যদি বলি ওভেন ফ্যাব্রিকের কথা আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম না যে ওভেন ফ্যাব্রিক আমার কয় সেট অফ ইয়ার্ন নিয়ে গঠিত হয়? 2 সেটস অফ ইয়ার্ন নিয়ে গঠিত হয়। এর মধ্যে ধরো 2 সেটস অফ ইয়ার্ন নিয়ে যদি গঠিত হয়, এর মধ্যে আমাদের লেন্থ ওয়াইজ যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি কি? ওয়ার্প। আর যেগুলো কিনা উইথ ওয়াইজ থাকে সেগুলোকে বলি কি? ওয়েফট। ঠিক আছে? এখন তোমরা মনে রাখবা যে সেট ওয়াইজ সুতাগুলোকে বলা হচ্ছে ওয়ার্প, সেট ওয়াইজ সুতাগুলোকে বলা হচ্ছে কি? ওয়েফট। কিন্তু ইন্ডিভিজুয়াল একটা যে ওয়ার্পের ইয়ার্ন সেটাকে বলা হয় কি? এন্ড। আর ইন্ডিভিজুয়াল একটা ওয়েফটকে বলা হয় কি? পিক। এই জিনিসগুলো তোমরা পাবা, বাট আরও পরে পাবা, মানে ফাইনালের সিলেবাসে গিয়ে পাবা। কিন্তু মাথায় রাখো যে হচ্ছে এন্ড বলতে বোঝায় ওয়ার্পের একটা ইয়ার্নকে, আর পিক বলতে বোঝায় কি? ওয়েফটের একটা ইয়ার্নকে। আর তোমরা হচ্ছে ফ্যাব্রিকে আরেকটা টার্ম পাবা, সেটা হচ্ছে ইপিআই, পিপিআই। ঠিক আছে? এই দুইটা টার্ম তোমরা পাবা ইন ফিউচারে, সেটা হচ্ছে কি? ইপিআই আর কি? পিপিআই। ইপিআই মানে হচ্ছে এন্ডস পার ইঞ্চ, আর পিপিআই মানে হচ্ছে কি? পিক্স পার ইঞ্চ। এখন এন্ডস পার ইঞ্চ জিনিসটা কি? ধরো এটা যদি আমার একটা ফ্যাব্রিক হয়, এখানে তো হচ্ছে কি ওয়ার্পের ইয়ার্ন আছে, তাই না?
এখন এই ওয়ার্পেরিয়ানের মধ্যে তোমার হচ্ছে এন্ডস পার ইঞ্চ বলতে বোঝাচ্ছে 1 ইঞ্চিতে কয়টা কি আছে, ওয়ার্পের সুতা আছে। তোমাদের ইন্ডিভিজুয়াল রুটিনটা দেওয়া হয়েছিল না, এরপরে হচ্ছে ওই যে তোমাদের তো সব ক্লাস দিয়ে রাখছিল 4 তলায়, এরপরে রুটিনে কিছুটা আপডেট আসছে। আপডেট বলতে জাস্ট রুম নাম্বারগুলো চেঞ্জ হয়েছে আর কি, কিন্তু ওগুলা হচ্ছে মনে হয় আগে স্টুডেন্টদেরকে আলাদাভাবে দেওয়া হয় না। আর তোমরাও হচ্ছে ওই প্রিভিয়াস ব্যাচ ওয়াইজ রুটিনটাই আর কি ফলো করো, ওটা আমরাই বলছি। কারণ দেখা যায় যে স্লাইড ছাড়া তো অনেক কিছু দেখানো যায় না, বোঝানো যায় না। রুম যেহেতু ফাঁকা পড়ে থাকে তো দিতেই তো হবে, তাই না? 505 নম্বর রুমটাতে সম্ভবত শুধুমাত্র মনিটরের সমস্যা, বাকি সব রুমে কিন্তু মনিটর ঠিক আছে। আর দেখা যায় কোনো না কোনো রুম ফাঁকাই থাকে। এখন সমস্যা হয়ে গেছে তোমাদের জন্য হচ্ছে 502, কিন্তু ওই যে আগের রুটিন ওয়াইজ এখানেই সব ওনাদের ক্লাস হচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইটা ধরো যদি আমার একটা ফ্যাব্রিক হয়, ওভেন ফ্যাব্রিক, এখানে কি থাকবে, অনেকগুলো ওয়ার্পের সুতা থাকবে, তাই না? আর কি থাকবে, উইথ ওয়াইজ হচ্ছে অনেকগুলা ওয়েফটের সুতা থাকবে। এখন ইপিআই জিনিসটা কি, ইপিআই জিনিসটা হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা ওয়ার্পের সুতা আছে। এখন ধরে নাও যে এখান থেকে এতটুকু পর্যন্ত 1 ইঞ্চি ধরে নিলাম আর কি, মানে ইন্ডিভিজুয়ালি এতটুকু পর্যন্ত হচ্ছে কি 1 ইঞ্চি। এখন তাহলে দেখো এখানে কয়টা সুতা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এই ফ্যাব্রিকের জন্য এটার ইপিআই কত, 9। এখন এটা কিন্তু আমি জাস্ট র্যান্ডমলি তোমাদেরকে বোঝার জন্য বললাম, বাট অ্যাকচুয়ালি কিন্তু ইপিআই এত কম হয় না, 100-র উপরে এরকম কিন্তু যাবে। জাস্ট জিনিসটা বুঝো, ইপিআই জিনিসটা হচ্ছে যে তোমার একটা ফ্যাব্রিকের মধ্যে 1 ইঞ্চিতে কয়টা ওয়ার্পের সুতা আছে। আর পিপিআইটা কি হবে, পিপিআইটা হবে হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা ওয়েফটের সুতা আছে। এবং ইন জেনারেলি হচ্ছে ইপিআইটা বেশি হয়, ইপিআই সবসময় তোমার পিপিআইয়ের থেকে বেশি হয়, ঠিক আছে? তার মানে এই যে এখানে একটা টার্ম দেওয়া আছে না, ওয়াইন্ডিংয়ে পার্ট অফ টোটাল নাম্বার অফ এন্ডস, এটা মানে বুঝছো ওয়ার্পিংটা মেনলি হচ্ছে কিসের জন্য, ওয়ার্পিয়ানের জন্য। ওয়াইন্ডিংটা আমি ওয়ার্পিয়ান ওয়েফটিয়ান দুইটার জন্যই করি, কারণ ওয়াইন্ডিং মানে হচ্ছে শুধুমাত্র পেঁচানো। এখন আমি ওয়ার্পিয়ানটাকেও লার্জার প্যাকেজে পেঁচাইলাম, আমি ওয়েফটেরিয়ানটাকেও লার্জার প্যাকেজে পেঁচাইলাম, কিন্তু ওয়ার্পিংটা হচ্ছে শুধুমাত্র কি, ওয়ার্পিয়ানের জন্য, বুঝছো? কারণ ওয়ার্পিয়ানটাকে আমরা কি করব, সেট আপ দিব লুমের অ্যাকচুয়াল ভিউটা যদি হচ্ছে তোমরা দেখো, লুমের ক্ষেত্রে দেখবা ধরো মেশিনটা যদি আমার এখান থেকে অতটুকু পর্যন্ত থাকে, এখানে দেখবা একটা বড় বিম থাকে, এই বিম থেকেই আমার ওয়ার্পেরিয়ানগুলো পাস হয়। আর ওয়েফটের সুতাটা হচ্ছে তোমার একটা শাটলের মধ্যে থাকে, এক প্রান্ত থেকে জাস্ট অপর প্রান্তে চলে যায়। তার মানে ওয়ার্পিংটা আমার করা হচ্ছে কোন সুতার জন্য, ওয়ার্প সুতার জন্য। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অবজেক্টস অফ ওয়ার্পিং। অবজেক্টসটা তোমরা হচ্ছে পড়লেই বুঝতে পারবা, প্রত্যেকটারই ক্ষেত্রে অবজেক্টস দেওয়া আছে আলাদা আলাদাভাবে। টু প্রিপেয়ার এ বিম টু মেক এ ফ্যাব্রিক, তার মানে ফ্যাব্রিকটা বানানোর জন্য বিমটাকে কি করা, প্রিপেয়ার করা। টু ইনক্রিজ দ্য উইভেবিলিটি অফ ফ্যাব্রিক, এই যে আমরা এই কাজটা করতেছি এটা তো আমরা নাও করতে পারতাম, তাই না? ডিরেক্টলি হচ্ছে আমরা লার্জার ইয়াং প্যাকেজ থেকে নিতে পারতাম, বাট ওইটার ক্ষেত্রে হয়তো বা অনেক প্রবলেম ফেস করতে হতো। জিনিসটাকে যদি আমি একটা বড় বিমে নিয়ে যাই, এরপরে সেখান থেকে যদি ইয়ার্নগুলোকে ট্রান্সফার করি, তাহলে আমার কি হবে, উইভিংয়ের যেই হচ্ছে মানে উইভিংটাকে আমরা ফ্যাসিলিটেট করতে পারবো। আরও ভালোভাবে গুড কোয়ালিটির প্রোডাক্ট পাওয়ার জন্য এটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। এরপর বলা হচ্ছে কি, টু মেক এ কনভিনিয়েন্ট ইয়ার্ন শিট ফর সাইজিং। সাইজিং নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো, বাট এখন একটু আইডিয়া দিয়ে রাখি, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ। মানে হচ্ছে তোমার হচ্ছে প্রথমে ওয়াইন্ডিং করতে হবে, এরপরে ওয়ার্পিং করতে হবে, এরপরে কি সাইজিং করতে হবে। তুমি কিন্তু প্রথমে সাইজিং করে পরে ওয়ার্পিং করতে পারবে না। আর ওয়ার্পিং করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের নেক্সট যেই প্রসেসটা আছে, নেক্সট প্রসেসটা কি, সাইজিং।
সেই সাইজিং করার জন্য আমরা কি করব, কনভিনিয়েন্টভাবে যাতে ইয়ার্ন শিটটাকে প্রিপেয়ার করতে পারি। সাইজিং জিনিসটা কি, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। টু ওন্ড আপ রিকোয়ার্ড লেন্থ অফ ইয়ার্ন অন টু এ ওয়ার্প বিম টু ফ্যাসিলিটেট দ্য উইভিং অফ কমপ্লেক্স কালার প্যাটার্ন। এখানে একটা জিনিস আছে, একটু পরে তোমরা দেখবা যে আমাদের ওয়ার্পিংয়ের কিছু টাইপ আছে, হাই স্পিড বা হচ্ছে সেকশনাল ওয়ার্পিং। ধরো হচ্ছে যে একই সাথে আমরা কি করতে পারি, সলিড কালারও রাখতে পারি, আবার ডিফারেন্ট সেকশন করে করেও কালারটাকে চেঞ্জ করতে পারি টু মেক রিইউজেবল স্মল প্যাকেজেস। তো জাস্ট এখানে কয়েকটা অবজেক্টস আছে, এগুলো দেখবা। এরপর দেওয়া আছে কি রিকোয়ারমেন্টস অফ ওয়ার্পিং, এটাও তোমরা পড়লে পারবা। দ্য টেনশন অফ অল ওন এন্ডস মাস্ট বি ইউনিফর্ম অ্যান্ড পসিবলি কনস্ট্যান্ট থ্রুআউট দ্য উইথড্রয়াল প্রসেস, মানে কাইন্ড অফ ওয়াইন্ডিংয়ের মতনই, যে আমার কী হইতে হবে, যতগুলা ওয়ার্পের এন্ড থাকবে সবগুলাকে ইউনিফর্ম হইতে হবে এবং যাতে করে উইথড্রয়াল প্রসেসটা আরও ইজিয়ার হয়। ওয়ার্পিং শুড নট ইম্পেয়ার দ্য ফিজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টিস অফ ইয়ার্ন, মানে আমরা যে ইয়ার্নটাকে এতগুলা প্যাকেজ থেকে একটা কি বিমে কনভার্ট করতেছি, সেটার জন্য যাতে আমাদের ইয়ার্নের কোনো ফিজিক্যাল বা হচ্ছে আমাদের মেকানিক্যাল প্রপার্টিসের কোনো চেঞ্জ না আসে বা কোনো ক্ষতি না হয়। দ্য সারফেস অফ ওয়ার্পিং প্যাকেজ মাস্ট বি সিলিন্ড্রিকাল। ওয়ার্পিংয়ের আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে, একটু আগে একটা বিম আঁকছিলাম না, মানে যে এরকম বিম, ওইটা হইতে হবে কি অবশ্যই সিলিন্ডার আকৃতির হইতে হবে। তারপরে হচ্ছে প্রিডিটারমাইন্ড লেন্থ অফ ইয়ার্ন শুড বি ওন্ড অন বিম ফ্রম এভরি প্যাকেজ। দ্য প্রোডাকশন রেট অফ ওয়ার্পিং ইজ অ্যাজ হাই অ্যাজ পসিবল। এটা যে কোনোটার ক্ষেত্রে, ওয়াইন্ডিং বা ওয়ার্পিংয়ের ক্ষেত্রেই অবশ্যই এটার যে রেটটা, এটা আমাদের অ্যাজ মাচ অ্যাজ পসিবল হায়ার হইতে হবে। ইফ পসিবল ইয়ার্ন ফলস শুড বি রিমুভ। আমরা যখন কিনা একটা প্যাকেজ থেকে আরেকটা বিমে কনভার্ট করতেছি, ওই মুহূর্তেও যদি আমাদের ইয়ার্নের মধ্যে কোনো ফল থেকে থাকে, সেটা কি করতে হবে, রিমুভ করতে হবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কি টাইপস অফ ওয়ার্পিং। মেইনলি আমাদের দুই ধরনের ওয়ার্পিং আছে, একটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্পিং অথবা হাই স্পিড ওয়ার্পিং। এটাকে আমরা ডিরেক্ট ওয়ার্পিংও বলি, হাই স্পিড ওয়ার্পিংও বলি। আরেকটা হচ্ছে কি সেকশনাল ওয়ার্পিং। আর কিছু স্পেশাল ক্যাটাগরির ওয়ার্পিং আছে, সেটার মধ্যে কি পড়ে, তোমার বল ওয়ার্পিং পড়ে, চেইন আর হচ্ছে ক্রস। কিন্তু ইন জেনারেলি আমাদের হাই স্পিড ওয়ার্পিং আর সেকশনাল ওয়ার্পিংটা বেশি লাগে। এখানে তোমরা স্লাইডে সম্ভবত তিনটার পাবা, হাই স্পিড, সেকশনাল আর হচ্ছে বল ওয়ার্পিংয়ের জন্য যেটা, সেটা পাবা। হাই স্পিড ওয়ার্পিংয়ের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট অথবা হাই স্পিড, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে একটার অল্টারনেটিভ, হ্যাঁ, হাই স্পিডের অল্টারনেটিভ নেমটা হচ্ছে কি ডিরেক্ট ওয়ার্পিং, ওকে। আর সেকশনাল ওয়ার্পিংকে আমরা ইনডিরেক্ট ওয়ার্পিংও বলতে পারি। তাহলে অল্টারনেটিভ নেমের কথা যদি বলি, সেক্ষেত্রে ডিরেক্ট আর হাই স্পিড ওয়ার্পিংটা হচ্ছে সেম, দুইটা কিন্তু আলাদা না, দুইটা হচ্ছে সেম। আর হাই স্পিড ওয়ার্পিংয়ের ক্ষেত্রে দেখো এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা কিন্তু ফিচার্স না, ফিচার্সগুলো আমরা পরে দেখবো, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। যে হাই স্পিড ওয়ার্পিং ইজ এ প্রসেস অফ প্রিপেয়ারিং ওয়ার্প বিম ডিরেক্টলি ফ্রম ইয়ার্ন প্যাকেজ। নামটা থেকেই তোমরা হচ্ছে আইডিয়া নিতে পারবে, নামটা কি ছিল, ডিরেক্ট ওয়ার্পিং অথবা হাই স্পিড ওয়ার্পিং। তার মানে এখানে আমরা যে ইয়ার্ন প্যাকেজ থেকে ওয়ার্প বিমে কনভার্ট করতেছি, সেটা কি হবে, ডিরেক্টলি যাবে। হেয়ার all the yarns are wound on a simple flange beam at a time. The process is suitable for single color pattern. তো এখানে কিন্তু অ্যাটলিস্ট তিনটা ফিচার্স চলে আসছে, যে এটা আমাদের কি হবে, ওয়ার্প বিমে যে যাবে এটা ডিরেক্টলি যাবে, এবং সবগুলো ইয়ার্নই আমার কি হবে, যে বিমে যাবে সেটা একই সময়ে যাবে, এবং এই প্রসেসটা মেনলি সুইটেবল হচ্ছে কিসের জন্য, সিঙ্গেল কালারের জন্য। আর সেকশনাল ওয়ার্পিংয়ে হচ্ছে সব বিপরীত বলা যায়। সেকশনাল ওয়ার্পিংয়ের ক্ষেত্রে মেনলি এখানে দুইটা সেকশন থাকে, দুইটা মানে আমরা মেন কথা হচ্ছে এটাকে ডিরেক্টলি কী করতে পারি না, কনভার্ট করতে পারি না। এখানে আমাদের কিছু সেগমেন্ট বা কিছু স্টেপ থাকে। Sectional warping is a process of preparing warp beam over two stages. In first stage, yarns are wound in narrow tapes on a large drum. And in the second stage, the rewinding of warp onto a beam is slow but suitable for complex
কালার প্যাটার্ন। তার মানে এখানে তোমার মনে রাখতে হবে এটা আমরা দুইটা স্টেপে করব, এবং দুইটা স্টেপের ক্ষেত্রে আমরা হচ্ছে বিমে কনভার্ট আগে এটাকে কি করব, একটা ড্রামে নিয়ে যাব। এবং এটা হচ্ছে কমপ্লেক্স কালার প্যাটার্নের জন্য মেনলি আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। যেমন হচ্ছে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, চেক শার্ট তৈরি করে না, চেক শার্টের ক্ষেত্রে দেখবা যে চেকটা আসে কীভাবে, কিছু কালারের ইয়ার্ন থাকলো, আবার ধরো হচ্ছে ফার্স্টে ব্ল্যাক থাকলো, এরপর হোয়াইট, এরপর রেড। তো এরকম সেকশন ওয়াইজ মেনটেন করার জন্য আমরা কী করি, সেকশনাল ওয়ার্পিংটা করে থাকি। আচ্ছা, এখানে হাই স্পিড ওয়ার্পিং মেশিনের একটা ছবি দেওয়া আছে। এখান থেকে তোমরা কি বুঝতে পারতেছো, পিছনের দিকে যেগুলো রাখা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি, হ্যাঁ, কোন অথবা চিজ প্যাকেজ। ওইখান থেকে ইয়ার্নগুলো কিসে আসতেছে, একটা বিমে আসতেছে। এটা হচ্ছে হাই স্পিড ওয়ার্পিং, এবং এখানে কিন্তু কোনো আলাদা কোনো হচ্ছে তোমার কি বলে প্যারামিটার্সের দরকার হচ্ছে না, এটা ডিরেক্টলি আসতেছে। হ্যাঁ, এখানে জাস্ট একটা ছবি অ্যাড করা আছে, আর এখানে ফিচার্সগুলো দেওয়া আছে। ফিচার্সগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, তারপরে এখানে আলাদাভাবে দেওয়া আছে, এটা পড়বা। বলো তো এখানে কি লেখা আছে, একজন পড়ো তো। হ্যাঁ, higher amount of air is required here. The speed and production is high speed warping is very high. Here simple French beam is used. বুঝতে পারছো চারটা পয়েন্টে কিন্তু হচ্ছে আমাদের ফার্স্টের ইন্ট্রোডাক্টরি টার্মটা তো চলে আসছে, যে আমাদের প্রথমত এটা হচ্ছে সলিড কালার অথবা সেম কালার। সেম কালার বা সলিড কালার বলতে কী বোঝায়, এক কালার বা সিঙ্গেল কালারের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর এটার জন্য আমাদের হায়ার অ্যামাউন্ট অফ ইয়ার্নের দরকার হয় তুলনামূলকভাবে, এবং এটার হচ্ছে স্পিড এবং প্রোডাকশনটা বেশি। এর নাম থেকেই তো বোঝা যায়, ডিরেক্ট মানে হচ্ছে ডিরেক্টলি যাবে, আর হাই স্পিড মানে হচ্ছে এটার স্পিডটা বেশি থাকবে। আর এখানে সিম্পল ফ্লান্সড বিম ইউজ করা হয়। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সেকশনাল ওয়ার্পিংয়ের একটা মেশিন, বাট এখানে এটা দেখে তোমরা বুঝতে পারবা না, বাট মাঝখানে যেই ইয়েটা ইউজ করা হয়েছে ওইটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা ড্রাম। এবং সেকশনাল ওয়ার্পিং আমরা বললাম না একটা ড্রাম ইউজ করা হয়, এটাকে বলা হয় ট্যাপার্ড ড্রাম। এটা পড়ো তো আশা। Tapered drum is used as drum here. আচ্ছা, সো অলরেডি দুইটা পয়েন্ট আমরা এর আগে পাইছিলাম, যে সেকশনাল ওয়ার্পিংটা হচ্ছে মেনলি সেকশন ওয়াইজ বা চেক প্যাটার্ন বা ডিফারেন্ট প্যাটার্নের জন্য সুইটেবল হয়, এবং তুলনামূলকভাবে এই প্রসেসটা হচ্ছে কি একটু স্লোয়ার, কারণ এখানে যেহেতু আমরা ফার্স্ট একটা ড্রামে কনভার্ট করব, ড্রামটা থেকে আমাদেরকে বিমে নিয়ে যাইতে হবে। আর সেকশনাল ওয়ার্পিংয়ের ক্ষেত্রে টেনশনটা ইউনিফর্মলি মেনটেন করা সম্ভব হয় না, এবং এই ক্ষেত্রে আমরা যে ড্রামটা ইউজ করি, কোন ড্রাম ইউজ করি, ট্যাপার ড্রাম। ওই যে মাঝখানে যে ড্রামটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ট্যাপার ড্রাম। সো এখানে ফিচার্স দুইটারই দেয়া আছে, তোমরা এটাকে ডিফারেন্স আকারেও পড়বা। হ্যাঁ, হাই স্পিড আর সেকশনালের জন্য তোমরা এটাকে আকারে পড়বা, ফিচার্স আকারে পড়বা। বল ওয়ার্পারটা তোমাদের জন্য অতটা ইম্পর্ট্যান্ট না, স্লাইডে দেওয়া আছে, একবার করে দেখবা, বাট পরীক্ষার জন্য অতটা ইম্পর্ট্যান্ট না। এখানে স্কেমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে, এটা দেখে ওইভাবে বুঝতে পারবা না। বল ওয়ার্পিংটা হচ্ছে মেনলি তোমার একটু হায়ার লেভেলে লাগে, মনে করো ফ্যাব্রিক নিয়ে যদি তুমি মেজরে যাও তখন তুমি এই জিনিসগুলো সম্পর্কে আরও ভালো জানতে পারবা। বল ওয়ার্পিংটা হচ্ছে মেনলি তোমার ওই যে ডেনিম আছে না, ডেনিমের ক্ষেত্রে আর কি বল ওয়ার্পিংগুলো করে থাকে। এটা পড়ো, এটা পরীক্ষায় লাগবে না, বাট আমি ক্লাসে জাস্ট এমনিতে একটু ধরাই দিচ্ছি। এটা পড়ো, একজন পড়ো। The ends from quill are grouped into a row of 250 to 400 ends, and then wound round the long in a cross on manner. The long
The longs are then forwarded to a rope dyeing machine. After a rope dyeing process, long chain weaving is done to obtain a flange beams having parallelly woven sheet and yarn which are further subjected to sardine process. আচ্ছা, মেইনলি এখানে ফিচার্স না, এখানে প্রসেসটাই দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে সংক্ষেপে বলি, প্রথমত হচ্ছে বল ওয়ার্পিংটা হচ্ছে তোমার ডেনিম প্রোডাকশনের জন্য, এবং অন্যান্য ফ্যাব্রিক প্রোডাকশনের ক্ষেত্রে ডেনিম প্রোডাকশনের কিন্তু কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ডেনিমের ক্ষেত্রে তোমার প্রথমত ইয়ার্নগুলোকে কালার করে নিতে হয়। হ্যাঁ, কি কালার থাকে? ওয়ার্পের ইয়ার্নটা থাকে ইন্ডিগো কালার মানে ব্লু কালার, আর ওয়েফটের ইয়ার্নটা কিন্তু থাকে হোয়াইট কালার। তোমরা তো এখনও ফ্যাব্রিক অ্যানালাইসিস করো না, তোমাদের আরেকটা কোর্স আছে ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন। ওই কোর্সটা যখন করবা তখন তোমার হচ্ছে ফ্যাব্রিক ওই কেটে তোমার হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, ওয়ার্পের ইয়ার্নগুলো এবং ওয়েফটের ইয়ার্নগুলো দেখতে হবে আর কি। তো যাই হোক, এটা আমি তোমাদেরকে জানায় রাখলাম। আর হচ্ছে ওই যেটা বললাম যে আমাদের ডেনিম ফ্যাব্রিকের ক্ষেত্রে অ্যাকচুয়াল যে ডেনিমটা সেটার ক্ষেত্রে কালারটা কী হয়? নেভি ব্লু কালার হয়, তাই না? এটার মধ্যে খেয়াল রাখবা যে ওয়ার্পের ইয়ার্নগুলো সবসময় নেভি কালার হয়, ইন্ডিগো কালার আর কি যেটাকে দেয় ব্লু কালার হয়, আর ওয়েফটের ইয়ার্নগুলো কী হয়? তোমার সাদা কালার হয়। হ্যাঁ, তো রোপ ডাইংটা মেনলি ওইটার জন্য করা হয়, যেখানে যেটা বলা আছে যে বল ওয়ার্পিং ইজ ডান টু প্রিপেয়ার লকস ফর দ্য রোপ ডাইং মেশিন। এবং এখানে আসলে রোপ ডাইংয়ের ক্ষেত্রে কতগুলো এন্ডস করে, আদার্স যে প্রসিডিউরগুলো এগুলো দেওয়া আছে, এগুলো আপাতত তোমাদের লাগবে না, বাট স্লাইডে দেওয়া আছে, একবার জাস্ট রিডিং পড়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে হচ্ছে তোমাদের যে হাই স্পিড আর সেকশনাল ওয়ার্পিংয়ের ডিফারেন্স বা কম্প্যারিজনটা দেওয়া আছে, এটা পড়ে দেখো কারো কোনো সমস্যা আছে কি না। কারণ এখানে মেইনলি হচ্ছে অনেকগুলো পয়েন্টই আসছে, বাট নতুন কিছু পয়েন্ট আসছে যেটা কিনা তোমার আগে ছিল না, এগুলো মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে এই যে ক্রিল ক্যাপাসিটিটা কিন্তু আগে ছিল না, বাকি সবগুলাই ছিল 5, 6, এই পয়েন্টগুলো একটু মেমোরাইজ করতে হবে। এগুলো কিন্তু নতুনভাবে আসছে, বাকি সবগুলাই কিন্তু কি আগের থেকেই ফিচার্স থেকে আসছে। তো তোমাদের এবারে এক্সামে কিন্তু ওই যে ফিচার্স, ডিফারেন্স, কম্পেয়ার এগুলো কিন্তু মোটামুটি থাকবে ভালোই, ঠিক আছে? কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে এই জিনিসগুলো আছে, যেহেতু ওইরকম কোনো প্রসেসিং বা ফিগার নাই, এই জিনিসগুলো দিয়ে কিন্তু মোটামুটি কি কাভার আপ হবে। আচ্ছা, এখানে শর্টলি দেওয়া আছে, আমি যে বলছিলাম না তোমাদের একটা পিডিএফ দিয়ে দিব আলাদা, ওইটা একটা বইয়ের পিডিএফ, ওখানে হচ্ছে সব কিছু তোমাদের কি ডিটেলসে দেওয়া আছে। আমি যে জিনিসগুলো ধরো হচ্ছে তোমাদেরকে মুখে এক্সপ্লেন করে দিচ্ছি, ওই জিনিসগুলো ওই বইটাতে দেওয়া আছে, বাট আমি আপাতত স্লাইডে এত কিছু রাখি নাই, স্লাইডে জাস্ট মেইন কন্টেন্টগুলো রাখছি যাতে করে তোমাদের এক্সামের জন্য সুবিধা হয়, ঠিক আছে? বাট আমি এখনও আপলোড করি নাই তোমাদের পোর্টালে, কালকের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দিব। ওখানে হচ্ছে তোমাদের যদি কোনো টপিক এখান থেকে ধরো তুমি দেখলা, বাট দেখতেছো যে এটা শর্ট মনে হচ্ছে, বা তুমি আরও নিজের থেকে জানতে চাও, তোমার কিউরিওসিটি বেশি, সেই ক্ষেত্রে তুমি কী করবা? ওই বইটাতে চলে যাবে। যেমন এখানে প্রত্যেকটা জিনিসের কন্ট্রোলিং সিস্টেমের জাস্ট নামগুলো দেওয়া আছে, বাট এইটা কিভাবে কন্ট্রোল করতেছে এটা কিন্তু বইয়ের পিডিএফে কিন্তু দেওয়া থাকবে, এবং তোমরা নাম দেখে আসলে বুঝতে পারবো। ওই জন্য আসলে আর স্লাইড শুধু বড় করার জন্য করি নেই। বাট কন্ট্রোলিং সিস্টেমের ক্ষেত্রে, ওয়ার্পিংয়ের ক্ষেত্রে আসলে আমার কোন কন্ট্রোলিং সিস্টেমগুলো থাকতে হবে, প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি টেনশন কন্ট্রোল, বেলুন কন্ট্রোল, স্টপ মোশন, ইয়ার্ন ক্লিনার, লেন্থ কন্ট্রোল, সারফেস স্পিড কন্ট্রোল, প্রপার ইয়ার্ন ডেন্সিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যান্ড হচ্ছে ফ্লাই কন্ট্রোল। কারণ একটা করে যদি বলি, টেনশন কন্ট্রোলটা আমরা বুঝি যে আমার যেহেতু অনেকগুলো প্যাকেজ থেকে একটা লার্জার বিমে কনভার্ট হচ্ছে, প্রত্যেকটা ইয়ার্নকে কী করতে হবে? একটা প্রপার টেনশন মেনটেন করতে হবে। এখন ধরো আমার হচ্ছে লার্জার প্যাকেজ আছে 10টা, ওই 10টা প্যাকেজ থেকে আমি কি করতেছি? বিমে কনভার্ট করতেছি। এখন 10টার মধ্যে 5টা প্যাকেজের টেনশন যদি হয় লুজ, আর বাকি 5টার যদি হয় কি বেশি টাইট, সেক্ষেত্রে কিন্তু একই সময়ে বা একই মানে ওয়ার্পিং রেটে এটা যাবে না। এই জন্য
প্রত্যেকটার ক্ষেত্রে কি করতে হবে, টেনশন মেনটেন করতে হবে। একটু আগে একটা ছবি দেখছো না, হাই স্পিড ওয়ার্পিংয়ের ক্ষেত্রে যে প্রত্যেকটা থেকে সুতা আসতেছে, এবং সুতা কিন্তু 3টা 4টা না, অনেকগুলা। তো প্রত্যেকটার ক্ষেত্রে যদি সেম টেনশন মেনটেন না করে, সেক্ষেত্রে আমরা বিমের ক্ষেত্রে প্রপার বিম পাবো না। এবং আমাদের আসলে মেন উদ্দেশ্যটা কি, কাপড় তৈরি করা। এবং গুড কোয়ালিটির কাপড় তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকটা সেকশনে কি করতে হবে, এই জিনিসগুলা মেনটেন করতে হবে। এরপর বলা হচ্ছে বেলুন কন্ট্রোল। আমরা জানি বেলুনিং জিনিসটা কি, মানে ইয়ার্ন যখন হচ্ছে উইথড্রয়াল হয় তখন ইয়ার্নের মধ্যে একটা বেলুন ইফেক্ট আসে। এখন এই ওয়ার্পিংয়ের জন্য বেলুনিং ইফেক্টটাকে কন্ট্রোল করতে হবে, এমনভাবে কন্ট্রোল করতে হবে যাতে করে বেলুনিং ইফেক্টটা না হয় অথবা কম হয়। কেন? কারণ এখানে অনেকগুলা প্যাকেজ থেকে একটাতে কনভার্ট হচ্ছে। এখন প্রত্যেকটার ক্ষেত্রে যদি এরকমভাবে সুতা বের হয়, প্রত্যেকটার ক্ষেত্রে বেলুনিং ইফেক্ট হয়, হ্যাঁ, ইয়ার্নগুলো নিজেদের মধ্যে অ্যাকুমুলেট হয়ে যাবে এবং প্রসেসিংয়ে একটা হ্যাম্পার ক্রিয়েট হবে। এই জন্য আমরা কি করতে পারি, বেলুনটা কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করব? ধরো আমার হচ্ছে এই প্যাকেজটা হচ্ছে এখানে, আমার ইয়ার্ন গাইডটা যদি আমি কাছে দিই তাহলে কি হবে, ডিরেক্টলি ইয়ার্ন গাইডের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আমি যদি ইয়ার্ন গাইডটা দূরে দিই তখনই কিন্তু এখানে কি হবে, বড় একটা বেলুন ইফেক্ট চলে আসবে। এরপর হচ্ছে স্টপ মোশন। ওয়ার্পিংয়ের ক্ষেত্রে অবশ্যই যেহেতু অনেকগুলো ইয়ার্ন থেকে একটা জায়গায় গিয়ে তোমার ইয়ার্নটা কনভার্ট হচ্ছে, এখানে স্টপ মোশন থাকতে হবে। স্টপ মোশন মানে কি, মানে হচ্ছে এটা এমন একটা ডিভাইস যেটার মধ্য দিয়ে সুতা যদি কোনো কারণে ছিঁড়ে যায় সেটা একটা সেন্সর হিসেবে কাজ করবে। এখন ধরো আমরা যখন ছবি আঁকলাম, আমি হয়তো এখানে 6টা প্যাকেজ আঁকছি, কিন্তু আসলে কি 6টা প্যাকেজ থেকে ইয়ার্ন যাবে না, অনেকগুলো থেকে যাবে। এখন ধরে নিলাম ধরো হচ্ছে 50টা প্যাকেজ, 50টা প্যাকেজের মধ্যে যদি একটা প্যাকেজে হঠাৎ করে ইয়ার্ন ছিঁড়ে যায়, তুমি কিভাবে বুঝবা খালি চোখে যে কোন সুতাটা ছিঁড়ে গেছে? বোঝা কি সম্ভব? সম্ভব না। এই জন্য প্রত্যেকটা ইয়ার্ন যখন যাবে সেখানে একটা ডিভাইস ইউজ করা হবে, ছোট একটা ডিভাইস। সেই ডিভাইসটা ইউজ করলে কি হবে, ইয়ার্নটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় সেখানে একটা রেড লাইট জ্বলে উঠবে। যেমন ধরো আমার যদি 50টা প্যাকেজ হয়, ধরো 45 নাম্বার প্যাকেজে গিয়ে ইয়ার্নটা ছিঁড়ে গেছে, ওখানে কি করবে, একটা রেড লাইট জ্বলবে। তার মানে আমি ইজিলি বুঝতে পারবো সেই ইয়ার্নটা কি হয়েছে, ছিঁড়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়ার্ন ক্লিনার। যেহেতু এখানে অনেকগুলো ইয়ার্ন ট্রান্সফার হচ্ছে, অবশ্যই ইয়ার্নগুলোকে ক্লিন থাকতে হবে। ইয়ার্নগুলোকে ক্লিন রাখার জন্য বিভিন্ন কিছু ইউজ করা হয়, ব্রাশ ইউজ করা হয়, অথবা হচ্ছে তোমার ওই ইয়ার দেওয়া হয় যাতে করে কোনো কন্টামিনেশন না পড়ে। লেন্থ কন্ট্রোল। লেন্থ কন্ট্রোলের জন্য তো আলাদা কোনো ডিভাইস ইউজ করা হয় না, বাট একটা মিনিমাম ডাইমেনশনে থাকতে হবে যাতে করে একটা প্রপার লেন্থে যায়। এখন ধরো আমার ইয়ার্নের লেন্থ একটা যদি 10 সেন্টিমিটার হয়, আরেকটার ধরো 100 সেন্টিমিটার, তাহলে কি হবে, এই প্যাকেজটা তো শেষ হয়ে যাবে। এই জন্য একটা লেন্থের ওই কন্ট্রোলটা থাকতে হবে যাতে মিনিমাম একটা লেন্থ সবগুলোর ক্ষেত্রেই সেম থাকে। এরপর হচ্ছে সারফেস স্পিড কন্ট্রোল। এটাও ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটার ক্ষেত্রে সারফেস স্পিড সেম থাকতে হবে, প্রপার ইয়ার্ন ডেন্সিটি থাকতে হবে। স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যাপারটা কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বুঝো? মানে হচ্ছে যে স্থির তড়িৎ। স্থির তড়িৎ কি, মানে ধরো অনেক সময় এই জিনিসটা নিজে থেকে ক্রিয়েট হয়। কিভাবে ক্রিয়েট হয় একটা এক্সাম্পল দিতে পারবা? বলো তো। হ্যাঁ দেখাও। হ্যাঁ, এটা আমরা ছোটবেলায় করতাম, তাই না? এই যে ও এখন এই যে কাজটা করলো সেটা কি, এই যে মাথায় ঘষাঘষি করলো, ওখানে ইনস্ট্যান্ট একটা ইলেকট্রিসিটি প্রডিউস হলো, যার কারণে এই জিনিসটা কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। তো এই কাজটা আসলে সুতার সাথেও হয়। এখানে যেহেতু অনেকগুলো সুতা থাকে, মেটাল পার্টসের মধ্যে দিয়ে যায়, অটোমেটিক্যালি সেখানে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হয়, যার ফলে কি হয়, একটা সুতা আরেকটার সাথে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। তারপর হচ্ছে কি, ফ্লাই কন্ট্রোল। ফ্লাই মানে কি? ফ্লাই মানে হচ্ছে তোমার নর্মালি তো ফ্লাই বলতে আমরা কি বুঝি, উড়ে চলে গেল এরকম কিছু, বাট আমাদের ইয়ার্নের ক্ষেত্রে ফ্লাই ফাইবার নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে কি, মানে একদম ডাস্ট। ধরো ঘর বা রুম যখন ঝাড়া হয় তখন একটা ধুলা উড়ে না, ডাস্ট, অনেকের বলে যে ডাস্ট অ্যালার্জি। ফ্লাই জিনিসটা হচ্ছে এরকম, যেটা তুমি খালি চোখে দেখতে পারবা না। মানে সুতা বা তুলার বা স্পিনিং সেকশনে কেউ কখনো গেছো?
যাও নাই না? স্পিনিং সেকশনে যদি যাও, বা এই যে কাশফুল বা কাশবাগানে তো গেছো মনে হয় অনেকে, ওখানে কি হয় দেখবা কাশফুলগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে উঠে তোমার নাকে চলে যায়, মাথায় চলে যায়, দেখবা যে ছেলেরা গেলে বা মেয়েরা গেলে দেখবা মাথাটা তো সাদা হয়ে যাইতেছে। তুমি হয়তো বা খালি চোখে জিনিসটাকে দেখতেছো না, বাট এটা কিন্তু আসলে মানে অনেক ক্ষুদ্র ন্যানো স্কেলে এটা কিন্তু উঠতে থাকে। তো আমাদের ফাইবারগুলো বা ইয়ার্নগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? বিশেষ করে ইয়ার্নের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে অনেক বেশি ফ্লাই ফাইবার প্রডিউস হয়। কী ব্যাপারে? 4 তলায় কেন? শুধু আমি যাব না স্টুডেন্টও যাবে? আচ্ছা ঠিক আছে, আসতেছে। হ্যাঁ কি জানি কি করছে। আচ্ছা ফ্লাই জিনিসটা তাহলে বুঝছো? ফ্লাই কন্ট্রোল জিনিসটা কি? ওই যে ডাস্ট ফাইবার যে থাকে এগুলোকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি ফলস ইন ওয়ার্পিং। এটারও কিছু এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনটা আসলে তোমাদের লাগতো, বাট এটা মনে হয় স্লাইডে অ্যাড করা হয় নাই। দেখি আমি অ্যাড করে দিব। এটাও তোমাদের একটা এক্সপেরিমেন্ট আকারেও যায় যে ডিফারেন্ট টাইপস অফ ফলস ইন ওয়ার্পিংয়ের ফলসগুলো কী কী আছে এখন পড়ে আসলে বুঝতে পারবা না, ওইটার মানে এক্সপ্লেনেশনটা তোমাদের জন্য দরকার। অফ সেন্টার ওয়ার্প আছে, আনইভেন ওয়ার্প বিম আছে, ক্রস এন্ড, আনইকুয়াল লেন্থ অফ ওয়ার্প, স্নাল ফর্মেশন, হার্ড বিম, এন্ড মিসিং, হ্যাফাজার্ড নটিং অ্যান্ড ব্রোকেন এন্ডস। 2-1টা ছাড়া মনে হয় কোনোটাই বুঝতে পারবা না। এগুলা হচ্ছে মেনলি কি ওয়ার্পিংয়ের ক্ষেত্রে কি কি ধরনের ফলটা ধরা পড়ে সেটা, ঠিক আছে? এটার স্লাইডটা আমি অ্যাড করে দিব। তোমাদেরকে মনে হয় এই পিডিএফটা দেওয়া হয় নাই।